একজন মানুষ যখন অসুস্থ হয়ে সরকারি হাসপাতালে যান, তখন তিনি শুধু চিকিৎসা নিতে যান না, তিনি যান বাঁচার আশায়। কারণ সরকারি হাসপাতাল দেশের কোটি কোটি মানুষের শেষ ভরসা। কিন্তু যদি সেই হাসপাতালের ভেতরে শুরু হয় দালালদের দৌরাত্ম্য, যদি রুগীকে সেবা পাওয়ার জন্য ঘুরতে হয় এক ডেস্ক থেকে আরেক ডেস্কে, যদি শুধু ওষুধ, বেড কিংবা পরীক্ষার জন্য অনাকাঙ্ক্ষিত হয়রানির অভিযোগ ওঠে, তাহলে প্রশ্ন জাগে আমাদের স্বাস্থ্য অবস্থার আসলে সমস্যা কোথায়। আজকের পর্ব আমরা দেখব ৩টি বাস্তব ভিডিও, শুনবো কিছু অভিযোগ আর খুঁজে দেখব সমস্যার মূল কোথায়। সবচেয়ে বড় বিজনেস। আপনি যদি চিকিৎসার জন্য সরকারি হসপিটালে যান, যে ডাক্তারকে 10 টাকা টিকিট দিয়ে দেখাবেন, সেম ডাক্তার 1500-2000 টাকা ভিজিটে বাইরে দেখে। এখন আপনি যখন 10 টাকার পেশেন্ট হয়ে যাচ্ছেন, আপনার সঙ্গে ট্রিটটাও করবে সেইভাবে। ডাক্তার আপনাকে 10 টাকার রোগী হিসাবে দেখে, আপনার জন্য ওষুধ হচ্ছে প্যারাসিটামল আর ইসোমেপ্রাজল। এখন ওই সেম ডক্টরের কাছ থেকে প্রপার ট্রিটমেন্ট নিতে হলে 2000 টাকা ভিজিট দিয়ে তার বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। আমার পরিবারে একাধিক পেশেন্ট আছে, কাউকে সরকারি হসপিটালে নিয়ে যেয়ে ট্রিটমেন্ট পাইনি। কুষ্টিয়া থেকে আসছি ঢাকাতে ট্রিটমেন্ট করার জন্য। কুষ্টিয়াতেও মেডিকেল আছে, সদর হাসপাতাল আছে, সব জায়গার একই চিত্র। সারা বাংলাদেশ আমি একাধিক সরকারি হাসপাতাল ঘুরছি, কোনো সরকারি হাসপাতালে প্রপার ট্রিটমেন্ট নাই। কেউ যদি বলে থাকে যে সরকারি হাসপাতালে ডাক্তার আছে, নার্স আছে, যন্ত্রপাতি আছে, এগুলো হচ্ছে যাহা মিথ্যা কথা। সরকারি হাসপাতালে আছে সিন্ডিকেট। সিন্ডিকেটের কবলে প্রত্যেকটা মানুষ পড়ে। যে যত গ্রাম থেকে আসে, প্রত্যন্ত অঞ্চল থেকে আসে, সে তত বড় বিজনেস ইকুইপমেন্ট, বিজনেস প্রোডাক্ট হসপিটালগুলো। এবং হসপিটালগুলা রুগীগুলোকে বিজনেস প্রোডাক্ট হিসেবে ট্রিট করে, রুগী হিসাবে কোনো হসপিটাল ট্রিট করে না। এটা আসলে বাংলাদেশের বাস্তবতা। কিছু করার নাই, এগুলো আসলে যে সরকারি আসুক এভাবেই থাকবে। কারণ সিন্ডিকেট হয়ে গেছে এমন, উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত এই ট্রিটমেন্ট, চিকিৎসা খাত টিকেই আছে এই ব্যবসার উপরে। আপনি এখন যদি বলি যে এই সরকারের দায়, ওই সরকারের দায়, এগুলো ভোগাস কথাবার্তা হবে। এই পুরো সিস্টেম ঢেলে সাজাতে হবে। আসলে একটা সরকারি হাসপাতালে যে ঝাড়ুদার, সেই ঝাড়ুদার আমি যদি যাই, আমি সাধারণ নাগরিক, আমাকে মেরে দেবে। আমি যদি ঝাড়ুদারকে বলি যে আপনি দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না। সরকারি হাসপাতালে সব জায়গায় নোংরা কেন? ঝাড়ুদার পর্যাপ্ত আছে, ঝাড়ু দিবে না। ও তো সরকারি চাকরি করে, ওর হেডরুম আলাদা। সেম গোস ফর নার্স। নার্সদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন না। নার্সরা আপনাকে 1000টা কজ দেখাবে যে এতগুলো রুগী হ্যান্ডেল করছে, অতগুলো রুগী হ্যান্ডেল করছে, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে। ডাক্তারের কথা নাই বললাম ভাই। আপনারা ভিডিওটি দেখলেন। যদি এই অভিযোগগুলো সত্য হয়ে থাকে, তাহলে এগুলো কোনো ছোটখাটো অনিয়ম নয়, এগুলো সরাসরি একজন অসুস্থ মানুষের মৌলিক অধিকারের সঙ্গে জড়িত। চিকিৎসা এমন একটি সেবা যেখানে একটি ছোট অবহেলাও একজন মানুষের জীবন কেড়ে নিতে পারে। তাই হাসপাতালে প্রতিটি কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব শুধু সরকার চাকরি করা নয়, মানুষের জীবন রক্ষা করা। আপনি কোথায় চাকরি করেন? আমি চাকরি করি না, আমি এদিকে আমার কাকারে নিয়ে এসেছি। কাকা জিজ্ঞেস করে আমার কাকা। কি আপনার রোগী? জি আমার রোগী। ভাতিজের নাম কি? উনি বলতেছে না, ভাতিজের নাম কি বলেন? আমি তো নাম জানি না। উনি আমার বললো যে আমি আপনার কাকা তো আপনাকে কোথা থেকে নিয়ে আসছেন? মেডিকেল থেকে। রোগীর সঙ্গে কথা বলার সময় পেছনে সরে গিয়ে পকেট থেকে কিছু একটা ময়লার ঝুড়িতে ফেলে দেন এই ব্যক্তি। তিনি তার আইডি কার্ডটি এই ঝুড়িতে ফেলে দিয়েছেন। এটি ঢাকা মেডিকেলের আইডি কার্ড। এই লোকের নাম মনির হোসেন। তিনি ঢাকা মেডিকেলের কর্মচারী। ঢাকা মেডিকেল থেকে একজন রোগী ভাগিয়ে এনে প্রাইভেট মেডিকেলে তিনি নিয়ে এসেছেন। আপনি আইডি কার্ড ঝুড়িতে ফেলে দিলেন স্যার ভয় ফেলাইছে, মাফ করে দেন স্যার। ছাড়েন 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 ছাড়েন। আপনি বলেন যে এখানে রোগী দিলে কত টাকা পান? স্যার কালটা করলে 150 টাকা পাবো স্যার। 150 টাকা পাবেন? জি জ্ঞান স্যার। 2 মাস পর একই প্রতিষ্ঠানে গেলে আবারও পাওয়া যায় এই ব্যক্তিকে, সঙ্গে ভাগিয়ে আনা রোগী। আপনি ঢাকা মেডিকেল স্টাফ না? স্যার আমি নিজের একটা ইকো করতে এসেছি। 220-এ ওইখানে দেখা হয়েছে। মানে ঢাকা মেডিকেলে? হ্যাঁ জি। ওখান থেকে উনি আপনাকে এখানে এনেছে? জি জি। এরই মধ্যে এই ডায়াগনস্টিক সেন্টার থেকে পালিয়ে যায় ঢাকা মেডিকেলের এই কর্মচারী। সবচেয়ে বেশি অভিযোগ যে বিষয়টি নিয়ে শোনা যায় তা হলো দালাল চক্র। বছরের পর বছর ধরে বিভিন্ন সরকারি হাসপাতালে রোগী ও স্বজনদের কাছ থেকে এই ধরনের অভিযোগ এসেছে। কেউ যদি অভিযোগ করেন বেড পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া হয়, কেউ বলেন পরীক্ষার জন্য নির্দিষ্ট জায়গায় পাঠানো হয়, আবার কেউ বলেন কিছু অসাধু ব্যক্তি রোগীর অসহায়ত্বকে ব্যবসায় পরিণত করেছে। তবে এটাও মনে রাখা জরুরি, অভিযোগ মানেই প্রমাণিত সত্য নয়। প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আর যদি কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কারণ কয়েকজন অসাধু মানুষের জন্য হাজারো সৎ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সুনাম নষ্ট হতে পারে না।
have seen in my own eyes. আমি বলতে বিগত সময়ে করে আমার দেশের মানুষ পায় না, ডিসেম্বর মানুষকে দেয় না। Diagnostic test. আমরা সরকারের দায়িত্ব নিয়েছি, আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়েছি, আমাদের একটা দায়বদ্ধতা জনগণের প্রতি আছে। উই আর অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। এই মানুষগুলির সার্বিক দায়িত্ব আমাদের উপর। কাজেই অতীতের উদাহরণ দিয়ে লাভ নেই। সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবাটা আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমরা চাই না কোনো মানুষ বিনা চিকিৎসা মারা যায়। আমরা চাই আমাদের গরিব নিরীহ মেহনতি মানুষগুলি আমাদের যতটুকু ফ্যাসিলিটিস আছে তার ভিতরে তারা সেবা পায়। সেই সেবার উদ্দেশ্যে আমরা কিন্তু 50 শয্যাকে 101 শয্যায় উন্নীত করতে যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি টেন্ডার হবে, কাজ শুরু হবে, জনবল দেওয়া হবে। আমি কিছু রিপোর্ট পেয়েছি, যেখানে যেখানে রিপোর্ট পাই, ধরেন এত বড় বাংলাদেশে তো 4 মাসে ভিজিট করা সম্ভব না। যেখানে যেখানে রিপোর্ট পাই সেখানে দৌড়ে যাই। আজকে এখানে আসছি, আপনারাও ছিলেন, আমিও ছিলাম, সাহেবও ছিলেন, আমরা সব দেখলাম। আমি সমস্ত কিছু নোট করে নিয়ে গেলাম। ডিরেক্টর সাহেবের সাথে আলাপ হয়েছে, সিভিল সার্জন সাহেব আমাকে বলেছেন যে ছুটিতে, ডিরেক্টর সাহেব বলেন ওনার কাছে ছুটি নেই। অনেকগুলি অ্যানামোলিস পেয়েছি, পাশের ক্লিনিকটাও আমি ভিজিট করলাম। আমি ঢাকায় যাই, আমারও তো উদ্যোতন কর্তৃপক্ষ আছে, আলাপ করে জনস্বার্থে যা করা দরকার তাই ইনশাল্লাহ আমরা করব। আর এটুকু বলে যে এখন থেকে এলাকার মানুষ ভালো স্বাস্থ্য সেবা পাবে, অনেকগুলি পরিবর্তন করবে। সরকারের পক্ষ থেকে যখন মন্ত্রী বা ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে যান, তখন সাধারণ মানুষ আশা করেন এবার হয়তো পরিবর্তন আসবে। পরিদর্শন অবশ্য গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ পরিদর্শন পর কি ব্যবস্থা নেওয়া হলো, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, দালালদের সরানো হয়েছে কিনা, রোগীর আগের তুলনায় ভালো সেবা পাচ্ছে কি, এই প্রশ্নগুলোর উত্তর আসল। সমস্যার গভীরে সরকারি হাসপাতালের সংকট শুধু দুর্নীতি নয়, আরও কিছু বড় সমস্যা রয়েছে। চিকিৎসক ও নার্সের ঘাটতি, রোগীর তুলনায় বেডের স্বল্পতা, অতিরিক্ত রোগীর চাপ, যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে থাকা, ব্যবস্থাপনার দুর্বলতা, জবাবদিহিতার অভাব ও বাংলাদেশের সরকারি হসপিটালগুলোতে অনেক ক্ষেত্রে বেডের তুলনায় অনেক বেশি রোগী ভর্তি করা থাকে, ফলে রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হয়। একই সঙ্গে জনবল অবকাঠামোর সীমাবদ্ধতা আছে, স্বাস্থ্যসেবাতে আরও কঠিন করে তোলে। এর অর্থ এই নয় যে সব হাসপাতাল খারাপ, বরং হাজার হাজার চিকিৎসক ও নার্স, স্বাস্থ্যকর্মী প্রতিদিন কঠিন পরিস্থিতিতেও নিষ্ঠার সঙ্গে কাজ করছে, কিন্তু একটি দুর্বল ব্যবস্থাপনাটা পুরো ব্যবস্থার উপর মানুষের আস্থা কমিয়ে দেয়। কি করা উচিত? আমাদের মতো কয়েকটি বিষয় জরুরি: হাসপাতালকে সম্পূর্ণ দালাল মুক্ত ঘোষণা করা, প্রতিটি অভিযোগের দ্রুত তদন্ত, সিসিটিভি কার্যকর ব্যবহার, অনলাইনে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি, ডিজিটাল টোকেন ব্যবস্থা, ওষুধ ও পরীক্ষার তথ্য ডিজিটাল করা, অনিয়মের সাথে জড়িতদের দৃশ্যমান শাস্তি, সাথে সাথে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত জনবল, নিরাপদ কর্মপরিবেশ ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা সমান গুরুত্বপূর্ণ। বন্ধুরা, সরকারি হাসপাতালে কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়, একটি জনগণের প্রতিষ্ঠান। এখানে চিকিৎসা নেন কৃষক, রিক্সা চালক, শ্রমিক, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। তাই এই প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি মুক্ত করা আমাদের সবার দাবি। যেখানে ভালো কাজ হবে আমরা প্রশংসা করব, আর যেখানে অনিয়ম থাকবে সেটি তথ্য প্রমাণের ভিত্তিতে তুলে ধরব। কারণ একটি দেশের উন্নয়নে কেবল শুধু উঁচু ভবন দিয়ে হয় না, মানুষ যখন অসুস্থ হয় তখন সে কতটা সম্মানজনক ও নিরাপদ চিকিৎসা পায় সেটিও একটি দেশের উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ মানদণ্ড। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও অনুসন্ধানী ভিডিও, তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ আপনাদের সকলকে, ভালো থাকবেন।